পছন্দ হয়নি নাকি আমাকে? ভালোবাসা যাবে না? আমি বললাম, এরকম কিছুই না, কিন্তু তুমি সবকিছু জানার পরও বলনি কেন? ও বলল, বললে কি আজ আপনার মনের কথাগুলো জানতে পারতাম। আচ্ছা সরি। হঠাৎ ওর আপনি বলা বুঝতে পারলাম অভিমান করেছে। সে ভেবেছিল তাকে দেখে খুশি হব, কিন্তু তা না করে অবাক হয়েছি। আমি বললাম, সরিতে কাজ হবে না, শাস্তি তো পেতেই হবে। ও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওকে মারার জন্য হাত তুলতে ও চোখ দুটো বন্ধ করে নিল। আমি আর দেরি না করে ওকে কোলে তুলে নিলাম। উপমা আরো বেশি ভয় পেয়ে গেল, কিন্তু চোখ এখনো বন্ধ। ও ভাবছে কি হচ্ছে এসব। আমি তার নাকের ডগায় আলতো করে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে সে চোখের পাতা খুলে তাকায়। কি করছো এসব? মানুষ দেখবে তো। তুমি আবার কবে থেকে মানুষের কথা চিন্তা করা শুরু করলে? আমার কথা শুনে ও হি করে হেসে উঠল। আমি বললাম, এভাবে হেসো না, কন্ট্রোল হারিয়ে ফেলবো। ও বলল, এই খবরদার, রাস্তায় কোনো বন্ডামি চলবে না। কে শুনে কার কথা? উপমার দুই চোখের পাতায় আবার চুমু দিলাম। ও লজ্জায় আমার বুকে মাথা লুকালো। তাকে বাইকের উপর বসিয়ে দিলাম। বললাম, নাও এবার চালাও, বাসায় চলো। উপমা বাইক স্টার্ট দিল। আমি পিছনে বসে ওকে জড়িয়ে ধরে গাড়ে থুতুনিটা রাখলাম। এতেও শিউরে উঠল আর বলল, মুগ্ধ কি করছো প্লিজ। আমি ওর কানের নিচে ঠোঁটের স্পর্শ করলাম, তারপর গাড় থেকে থুতুনিটা সরিয়ে নিলাম। তবে জড়িয়ে ধরে রেখেছি এখনো। আর সে আপন গতিতে বাইক চালাতে লাগলো। আজ আমার কতটা ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। উপমা বলল, আচ্ছা তুমি কবে থেকে আমায় ভালোবাসো? আমি বললাম, যবে থেকে আমার অনুভবে তুমি এসেছো। তারপর বাসায় চলে আসলাম। সকালবেলা কলিং বেল বাজানোর শব্দে ঘুম ভেঙে গেল। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলাম উপমা দাঁড়িয়ে আছে হাতে বাটি নিয়ে। উপমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মুখের বিরক্তি ভাবটা চলে গেল। উপমাকে দেখে মনটা কেমন যেন খুশিতে ভরে উঠেছে। বুকে দুহাত গুজে দিয়ে দরজায় হেলান দিয়ে বললাম, কি ব্যাপার, ম্যাডামের আজ বাড়িতে আগমন? উপমা মুখটা বেঞ্চি দিয়ে বলল, এমন হিরোদের মতো ভাবনা নিয়ে দরজা থেকে সরে দাঁড়াও, আমি ভিতরে যাব। অগত্যা সে ঠেলে ভিতরে ঢুকলো। অমনি আমার হাওয়া ফুস হয়ে বেরিয়ে গেল। জিজ্ঞেস করলো, তোমার বেডরুম কোনটা? আমি অসহায় ছেলের মতো দেখিয়ে দিলাম। উপমা বাটি নিয়ে চলে গেল আমার রুমে। আমিও তার পিছু পিছু গেলাম। বাটিটা টেবিলের উপর রেখে কোমরে হাত দিয়ে আমাকে আদেশ করলো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। বাথরুমে গিয়ে ব্রাশ করছি আর ভাবছি, বাপরে, এই মহিলা বিয়ের আগে এভাবে আদেশ করছে, বিয়ের পর না জানি কি করে। বাইরে থেকেও বলল, কি হলো, ব্রাশ করতে এতক্ষণ লাগে? এই মেয়ে তো দেখি আমাকে সবসময় দৌড়ের উপরে রাখবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম। বাসায় আমাকে আদেশ করা হচ্ছে তাই না? একবার চলো থানায়, তারপর দেখবে মজা। ইতিমধ্যে উপমা খাবার প্লেটে বেড়ে ফেলেছে, তাও আবার আমার পছন্দের বুনা খিচুড়ি। আমি খুশি হয়ে বিছানায় বসলাম। প্লেট হাতে নিয়ে খেতে যাব, অমনি উপমা হাত থেকে প্লেটটা নিয়ে খাইয়ে দিতে লাগলো আর বলল, তোমার যে হাত কেটেছে এটা আমি জানি, তাই আমি খাইয়ে দিচ্ছি। আমি ওর দিকে একটা মায়াবী চাউনি নিক্ষেপ করে খেতে শুরু করলাম। মেয়েটা কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। কখনো আবার ঠোঁটের কোণে খাবার আটকে গেলে সেটাকে আলতো করে সরিয়ে দিচ্ছে। এতটা ভালোবাসা আমার কপালে ছিল। কথাটি সত্যি, দুঃখের পরে সুখ আসে। এই তুমি কাঁদছো কেন? উপমার কথায় হুঁশ ফিরল আমার। চোখের পানিতে গাল দুটো ভিজে গেছে। বললাম, ছোটবেলায় এভাবে আদর করে মা খাইয়ে দিত, এভাবে কেউ খাইয়ে দেয়নি, কতকাল হয়ে গেল। আজ তোমার এই মায়ের মতো ভালোবাসা দেখে মায়ের কথা মনে পড়ে গেল। উপমা প্লেটটা ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। অতীতের কথা ভেবে কি হবে বলো? শুধু শুধু মনটাকে কষ্টের সাগরে ভাসিয়ে দেওয়া। এখন ভাববে শুধু বর্তমান নিয়ে। বর্তমানে ভালো থাকলে ভবিষ্যতে ভালো থাকতে পারবে। আমি উপমাকে জড়িয়ে ধরলাম। এই দুনিয়ায় আমার সকল আপনজন আমায় ছেড়ে গেছে, তুমি কখনো আমায় একলা করে যেও না। উপমা বলল, যাওয়ার আগে নিজের করে নাও। হ্যাঁ, তাই করতে হবে। হয়েছে, এখন বাকিটুকু খেয়ে নাও। আবারও খাইয়ে দিচ্ছে। খুব ভালোই লাগছে ওর হাতে খেতে। যেমন মিষ্টি মেয়ে, তেমন ওর হাতের রান্নাটাও অতুলনীয়। খাইয়ে দিতে দিতে ও বলে উঠল, শোনো, পুরুষ মানুষ এতটা আবেগী হলে চলে না। পুরুষদের হতে হবে কঠোর, না হলে যে কেউ মন নিয়ে খেলা করবে। খাওয়া শেষ করে উপমা ওঠার সময় বলে, একটা কথা বলি, রাগ করবে না তো? আমি বললাম, বলো, রাগ করবো কেন? উপমা বলল, কাল আমি ইচ্ছে করে তোমার হাত কেটে দিয়েছি যাতে তোমাকে খাইয়ে দিতে পারি। বলেই কলিজা ছিদ্র করে একটা হাসি দিল। ইস রে, আমি তো এই হাসিতেই কাবু হয়ে গেলাম। ওর বাম হাত ধরে হেঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম। প্লেটটা মেঝেতে পড়ে ভেঙ্গে একাকার। বললাম, আমার সাথে শয়তানি তাই না? এবার দেখাচ্ছি মজা।
বলেই উপমা ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেলাম। আমার সাথে শয়তানি তাই না, এবার দেখাচ্ছি মজা। বলেই উপমা ঠোঁটের কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেলাম। দুজনার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ঠোঁটের ওপর। উপমা বলল, মুগ্ধ কি করছো? আমি বললাম, আমার হাত কেটে দেওয়ার মজা বুঝাবো। প্লিজ কিছু করো না। আমি কোনো কথা না বলে ওকে কিস করতে যাব, তখনই ওরা হাত 4 ঠোঁটের মাঝখানে নিয়ে আসে। তারপর আমাকে বিছানায় ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে গেলেই প্লেটের ভাঙ্গা টুকরো ওর পায়ে বিঁধে যায়। উপমা হালকা আহ বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। উপমার চিৎকার শুনে আমি দর ফুরিয়ে উঠি। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিলাম। তারপর ফার্স্ট এইড বক্স এনে মেঝেতে হাঁটু গেড়ে বসলাম। কাচের অনেকটা অংশ ঢুকে গেছে পায়ে। এটা যদি এমনি এমনি বের করতে যাই তাহলে উপমা পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে চিৎকার করে। তাই প্রথমে কাজটাকে ভালো করে ধরলাম। তারপর এক হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট দুটো গভীরভাবে ডুবিয়ে দিলাম। উপমা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে, আর ব্যথায় শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। ওর ঠোঁটে ঠোঁট রেখে হ্যাঁচকা টান দিয়ে বের করে ফেললাম কাচের টুকরো। ও বুঝতেই পারেনি কখন টানবো, কিন্তু কাজটি বের করার সময় ঝাঁকুনি দিয়েছে। এখন মেডিসিন দিয়ে পরিষ্কার করছি। উপমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? কিছু হয়নি, এখনই ঠিক হয়ে যাবে। কিন্তু ওর কান্না থামছেই না। পরিষ্কার করে ওর কাটা জায়গায় আলতো করে একটা চুমু দিলাম। এরপর ব্যান্ডেজ করে দিলাম আর বললাম, এত ছটফট করো কেন সব সময়? ও বলল, ভালো লাগে তাই। ও আমার বুকে মাথা রেখে বুকে হাত বুলে দিতে দিতে বলল, চলো না বিয়ে করি। আমরা দুজন রিলেশন শুরু করেছি, এটা থানা জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই ভালো হয় বিয়ে করে ফেলি। আর তুমি একটু বেশি রোমান্টিক হচ্ছ, খালি কিস করতে চাও। আমিও তাই ভাবছি, কিস করার জন্য হলেও একটা বউ চাই। কথাটা শুনে ও আমার বুকে কিলঘুষি মারতে শুরু করে। 2 দিন পরে থানার সবাইকে জানিয়ে দিলাম আমাদের বিয়ের সিদ্ধান্ত। সবাই মিষ্টি খেতে চাইলো। সবার সামনে যখন আমার আর উপমার বিয়ের কথা বলছিলাম, তখন উপমা বিয়ের কথা শুনে লজ্জায় সবার সামনেই আমার বুকে মাথা লুকিয়েছিল। কিন্তু সে ভুলেই গেছে যে আরো বেশি লজ্জায় পড়ার কাজ করলো। সামনে যে এসপি স্যার দাঁড়িয়ে আছে সেটাও ভুলে গেছে। মেয়েরা এতটা লজ্জাবতী হয়? এখানে যে আমরাও আছি সেদিকে কি খেয়াল আছে? এসপি স্যারের কথাটি শুনে উপমা আরো বেশি লজ্জা পেল। আমার আর বুঝতে বাকি রইল না যে আর কিছুক্ষণ থাকলে ও লজ্জা ঠেলায় একেবারে জ্ঞান হারিয়ে ফেলবে। তারপর আমি উপমাকে নিয়ে চলে আসতে যাব, ঠিক তখনই এসপি স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, তোমাদের জন্য শুভকামনা রইল ইয়াংম্যান। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমাদের জন্য। আর শোনো, 6 মাস আগে উপমার বাবা মা দুজনে মারা যায়। যদিও তোমাকে বলার কোনো কারণ নেই, তবুও বলছি, মেয়েটাকে কখনো কষ্ট দিও না। কিছুদিন আগে অনেক বড় একটা ধাক্কা সামলিয়েছে। এখন এই পৃথিবীতে ওর আপন বলতে শুধু তুমি। জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি উপমাকে সব সময় সুখে রাখার চেষ্টা করব। উত্তরস্বরূপ এসপি স্যার মুচকি একটা হাসি দিয়ে চলে গেলেন। তারপর আমি উপমাকে নিয়ে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসিয়ে বললাম, তুমি খুশি তো? উপমা আমার কপালে আদর দিয়ে বলল, অনেক 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 খুশি। জানো, যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই ক্রাশ নামক অখাদ্য জিনিসটা খেয়ে ফেলেছিলাম। ভাবছিলাম এত কিউট গুলুমুলু একটা ছেলে আত্মহত্যা করতে যাচ্ছে। ভাবছিলাম তোমার সাথে তখনই প্রেম করা শুরু করব। কিন্তু পরে যখন শুনলাম তুমি ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছো, তখন আর সাহস পাইনি বলার। কিন্তু ভাগ্য কতটা ভালো থাকলে আবার সেই হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়া যায়। অবশেষে রসগোল্লাটা আমার জামাই হচ্ছে। বাপরে, প্রশংসার কি বাহার! একেবারে কিউট গুলুমুলু, আবার রসগোল্লাও।